রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস গোরা, খণ্ড 12। বিনয় ও গোরা পরেশের বাড়ি হইতে রাস্তায় বাহির হইলে বিনয় কহিল, গোরা, একটু আস্তে আস্তে চলো ভাই, তোমার পা দুটো আমাদের চেয়ে অনেক বড়। ওর চালটা একটু খাটো না করলে তোমার সঙ্গে যেতে আমরা হাঁপিয়ে পড়ি। গোরা কহিল, আমি একলাই যেতে চাই, আমার আজ অনেক কথা ভাববার আছে, বলিয়া তাহার স্বাভাবিক দ্রুতগতিতে সে বেগে চলিয়া গেল। বিনয়ের মনে আঘাত লাগিল। সে আজ গোরার বিরুদ্ধে বিদ্রোহ করিয়া তাহার নিয়ম ভঙ্গ করিয়াছে। সে সম্বন্ধে গোরার কাছে তিরস্কার ভোগ করিলে সে খুশি হইত। একটা ঝড় হইয়া গেলেই তাহাদের চিরদিনের বন্ধুত্বের আকাশ হইতে গুমটা কাটিয়া যাইত এবং সে হাঁপ ছাড়িয়া বাঁচিত। তাছাড়া আর একটা কথা তাহাকে পীড়া দিতেছিল। আজ হঠাৎ গোরা পরেশের বাড়িতে প্রথম আসিয়াই বিনয়কে সেখানে বন্ধুভাবে বসিয়া থাকিতে দেখিয়া নিশ্চয়ই মনে করিয়াছে বিনয় এই বাড়িতে সর্বদাই যাতায়াত করে। অবশ্য যাতায়াত করিলে যে কোনো অপরাধ আছে তা নয়। গোরা যাই বলুক, পরেশবাবুর সুশিক্ষিত পরিবারের সঙ্গে অন্তরঙ্গভাবে পরিচিত হইবার সুযোগ পাওয়া বিনয় একটা বিশেষ লাভ বলিয়া গণ্য করিতেছে। ইহাদের সঙ্গে মেশামেশি করাতে গোরা যদি কোনো দোষ দেখে তবে সেটা তাহার নিতান্ত গোঁড়ামি। কিন্তু পূর্বের কথাবার্তায় গোরা নাকি জানিয়েছে যে বিনয় পরেশবাবুর বাড়িতে যাওয়া আসা করে না। আজ সহসা তাহার মনে হইতে পারে যে সে কথাটা সত্য নয়। বিশেষত বরদা সুন্দরী তাহাকে বিশেষ করিয়া ঘরে ডাকিয়া লইয়া গেলেন। সেখানে তাহার মেয়েদের সঙ্গে তাহার আলাপ হইতে লাগিল। গোরার তীক্ষ্ণ লক্ষ্য হইতে ইহা এড়াইয়া যায় নাই। মেয়েদের সঙ্গে এইরূপ মেলামেশায় ও বরদা সুন্দরীর আত্মীয়তায় মনে মনে বিনয় ভারী একটা গৌরব ও আনন্দ অনুভব করিতেছিল। কিন্তু সেই সঙ্গে এই পরিবারের গোরার সঙ্গে তাহার আদরের পার্থক্য তাহাকে ভিতরে ভিতরে বাজিতেছিল। আজ পর্যন্ত এই দুটি সহপাঠীর নিবিড় বন্ধুত্বের মাঝখানে কেহই বাধাস্বরূপ দাঁড়ায় নাই। একবার কেবল গোরার ব্রাহ্ম সামাজিক উৎসাহে উভয়ের বন্ধুত্বে একটা ক্ষণিক আচ্ছাদন পড়িয়াছিল। কিন্তু পূর্বেই বলিয়াছি, বিনয়ের কাছে মত জিনিসটা খুব একটা বড় ব্যাপার নয়। সে মত লইয়া যতই লড়ালড়ি করুক না কেন, মানুষ তাহার কাছে বেশি সত্য। এবারে তাহাদের বন্ধুত্বের মাঝখানে মানুষের আড়াল পরিবার উপক্রম হইয়াছে বলিয়া সে ভয় পাইয়াছে। পরেশের পরিবারের সহিত সম্বন্ধকে বিনয় মূল্যবান বলিয়া জ্ঞান করিতেছে, কারণ তাহার জীবনে ঠিক এমন আনন্দের আস্বাদন সে আর কখনো পায় নাই। কিন্তু গোরার বন্ধুত্ব বিনয়ের জীবনের অঙ্গীভূত। সেই বন্ধুত্ব হইতে বিবাহিত জীবনকেই সে কল্পনা করিতে পারে না। এ পর্যন্ত কোনো মানুষকেই বিনয় গোরার মতো তাহার হৃদয়ে এত কাছে আসিতে দেয় নাই। আজ পর্যন্ত সে কেবল বই পড়িয়াছে এবং গোরার সঙ্গে তর্ক করিয়াছে, ঝগড়া করিয়াছে, আর গোরাকেই ভালোবাসিয়াছে। সংসারে আর কাহকেই কিছুমাত্র আমল দিবার অবকাশই হয় নাই। গোরারও ভক্ত সম্প্রদায়ের অভাব নাই, কিন্তু বন্ধু বিনয় ছাড়া আর কেহই ছিল না। গোরার প্রকৃতির মধ্যে একটা নিঃসঙ্গতার ভাব আছে। এদিকে সে সামান্য লোকের সঙ্গে মিশতে অবজ্ঞা করে না, অথচ নানাবিধ লোকের সঙ্গে ঘনিষ্ঠতা করা তাহার পক্ষে একেবারেই অসম্ভব। অধিকাংশ লোকই তাহার সঙ্গে একটা দূরত্ব অনুভব না করিয়া থাকিতে পারে না। আজ বিনয় বুঝিতে পারিল পরেশবাবুর পরিজনদের প্রতি তাহার হৃদয় গভীরতর রূপে আকৃষ্ট হইতেছে, অথচ আলাপ বেশি দিনের নহে। ইহাতে সে গোরার কাছে যেন একটা অপরাধের লজ্জা বোধ করিতে লাগিল। এই যে বরদা সুন্দরী আজ বিনয়কে তাহার মেয়েদের ইংরেজি হস্তলিপি ও শিল্পকাজ দেখাইয়াও আবৃত্তি শুনাইয়া মাতৃগর্ভ প্রকাশ করিতেছিলেন, গোরার কাছে যে ইহা কিরূপ অবজ্ঞাজনক তাহা বিনয় মনে মনে সুস্পষ্ট কল্পনা করিতেছিল। বস্তুতই ইহার মধ্যে যথেষ্ট হাস্যকর ব্যাপার ছিল, এবং বরদা সুন্দরীর মেয়েরা যে অল্প স্বল্প ইংরেজি শিখিয়াছে, ইংরেজ মেমের কাছে প্রশংসা পাইয়াছে এবং লেফটেন্যান্ট গভর্নরের স্ত্রীর কাছে ক্ষণকালের জন্য প্রশ্রয় লাভ করিয়াছে, এই গর্ভের মধ্যে এক হিসাবে একটা দীনতাও ছিল। কিন্তু এই সমস্ত বুঝিয়া জানিয়াও বিনয় এই ব্যাপারটাকে গোরার আদর্শ অনুসারে ঘৃণা করিতে পারে নাই। তাহার এই সমস্ত বেশ ভালোই লাগিতেছিল। লাবণ্যের মতো মেয়েটি দিব্য সুন্দর দেখিতে, তাহাতে কোনো সন্দেহ নাই। বিনয়কে নিজের হাতের লেখা মোরের কবিতা দেখাইয়া যে বেশ একটু অহংকার বোধ করিতেছিল, ইহাতে বিনয়েরও অহংকারে তৃপ্তি হইয়াছিল। বরদা সুন্দরীর মধ্যে এই কালের ঠিক রংটি ধরে নাই, অথচ তিনি অতিরিক্ত উদ্গ্রভাবে একালীয়তা ফলাইতে ব্যস্ত। বিনয়ের কাছে এই অসামঞ্জস্যের অসঙ্গতিটা
ধরা পড়ে নাই যে তাহা নয়, তবু বরদা সুন্দরীকে বিনয়ের বেশ ভালো লাগিয়াছিল। তাহার অহংকার ও অসহিষ্ণুতার সারল্যটুকুতে বিনয়ের প্রতি বোধ হইয়াছিল। মেয়েরা যে তাহাদের হাসির শব্দে ঘর মধুর করিয়া রাখিয়াছে, চা তৈরি করিয়া পরিবেশন করিতেছে, নিজেদের হাতের শিল্পে ঘরের দেয়াল সাজাইয়াছে এবং সেই সঙ্গে ইংরেজি কবিতা পড়িয়া উপভোগ করিতেছে, ইহা যতই সামান্য হোক, বিনয় ইহাতেই মুগ্ধ হইয়াছে। বিনয়ের এমন রস তার মানব সঙ্গবিরল জীবনে আর কখনো পায় নাই। এই মেয়েদের বেশভূষা, হাসি, কথা, কার্যক্রম লইয়া কত মধুর ছবি যে সে মনে মনে আঁকিতে লাগিল, তাহার আর সংখ্যা নাই। শুধু বই পড়িয়া এবং মত লইয়া তর্ক করিতে করিতে যে ছেলে কখনো যৌবনে পদার্পণ করিয়াছে, জানিতেও পারে নাই, তাহার কাছে পরেশের ওই সামান্য বাসিটির অভ্যন্তরে এক নূতন এবং আশ্চর্য জগৎ প্রকাশ পাইল। গোরা যে বিনয়ের সঙ্গে ছাড়িয়া রাগ করিয়া চলিয়া গেল, সে রাগকে বিনয় অন্যায় মনে করিতে পারিল না। এই দুই বন্ধুর বহুদিনের সম্বন্ধে এতকাল পরে আজ একটা সত্যকার ব্যাঘাত আসে উপস্থিত হইয়াছে। বর্ষা রাত্রির স্তব্ধ অন্ধকারকে স্পন্দিত করিয়া মাঝে মাঝে মেঘ ডাকিয়া উঠিল। বিনয়ের মনে অত্যন্ত একটা ভারবোধ হইতে লাগিল। তাহার মনে হইল, তাহার জীবন চিরদিন যে পথ বাহিয়া আসিতেছিল, আজ তাহা ছাড়িয়া দিয়া আর একটা নতুন পথ লইয়াছে। এই অন্ধকারের মধ্যে গোরা কোথায় গেল এবং সে কোথায় চলিল? বিচ্ছেদের মুখে প্রেমের বেগ বাড়িয়া ওঠে। গোরার প্রতি প্রেম বিনয়ের হৃদয়ে যে কত বৃহৎ এবং কত প্রবল, আজ সেই প্রেমের আঘাত লাগিবার দিনে তাহা বিনয় অনুভব করিল। বাসায় আসিয়া রাত্রির অন্ধকার এবং ঘরের নির্জনতাকে বিনয়ের অত্যন্ত নিবিড় এবং শূন্য বোধ হইতে লাগিল। গোরার বাড়ি যাইবার জন্য একবার সে বাহিরে আসিল, কিন্তু আজ রাত্রে গোরার সঙ্গে যে তাহার হৃদয়ের মিলন হইতে পারিবে এমন সে আশা করিতে পারিল না। তাই সে আবার ফিরিয়া গিয়া শ্রান্ত হইয়া বিছানার মধ্যে শুইয়া পড়িল। পরের দিন সকালে উঠিয়া তাহার মন হালকা হইয়া গেল। রাত্রে কল্পনায় সে আপনার বেদনাকে অনাবশ্যতক অত্যন্ত বাড়াইয়া তুলিয়াছিল। সকালে গোরার সহিত বন্ধুত্ব এবং পরেশের পরিবারের সহিত আলাপ তাহার কাছে একান্ত পরস্পর বিরোধী বলিয়া বোধ হইল না। ব্যাপারখানা এমন কি গুরুতর, এই বলিয়া কাল রাত্রিকার মনোপীড়ার আজ বিনয়ের হাসি পাইল। বিনয় কাঁধে একখানা চাদর লইয়া দ্রুত পদে গোরার বাড়ি আসিয়া উপস্থিত হইল। গোরা তখন তাহার নিচের ঘরে বসিয়া খবরের কাগজ পড়িতেছিল। বিনয় যখন রাস্তায়, তখন গোরা তাহাকে দেখিতে পাইয়াছিল, কিন্তু আজ বিনয়ের আগমনে খবরের কাগজ হইতে তাহার দৃষ্টি উঠিল না। বিনয় আসিয়া কোনো কথা না বলিয়া ফস করিয়া গোরার হাত হইতে কাগজখানা কাড়িয়া নিল। গোরা কহিল, বোধ করি তুমি ভুল করেছ। আমি গৌরমোহন, একজন কুসংস্কারাচ্ছন্ন হিন্দু। বিনয় কহিল, ভুল তুমি হয়তো করছ। আমি হচ্ছি শ্রীযুক্ত বিনয়, উক্ত গৌরমোহনের কুসংস্কারাচ্ছন্ন বন্ধু। গোরা, কিন্তু গৌরমোহন এতই বেহায়া যে সে তার কুসংস্কারের জন্য কারো কাছে কোনোদিন লজ্জাবোধ করে না। বিনয় ঠিক তদ্রূপ, তবে কিনা সে নিজের সংস্কার নিয়ে তেড়ে অন্যকে আক্রমণ করতে যায় না। দেখিতে দেখিতে দুই বন্ধুতে তুমুল তর্ক বাঁধিয়া উঠিল। পাড়া শুদ্ধ লোক বুঝিতে পারিল আজ গোরার সঙ্গে বিনয়ের সাক্ষাৎ ঘটিয়াছে। গোরা কহিল, তুমি যে পরেশবাবুর বাড়িতে যাতায়াত করছো, সে কথা সেদিন আমার কাছে অস্বীকার করার কি দরকার ছিল? বিনয়, কোনো দরকারবশত অস্বীকার করিনি, যাতায়াত করিনি বলেই অস্বীকার করেছিলুম। এতদিন পরে কাল প্রথম তাদের বাড়িতে প্রবেশ করেছি। গোরা, আমার সন্দেহ হচ্ছে অভিমন্যুর মতো তুমি প্রবেশ করবার রাস্তাই জানো, বেরোবার রাস্তা জানো না। বিনয়, তা হতে পারে, ওইটা হয়তো আমার জন্মগত প্রকৃতি। আমি যাকে শ্রদ্ধা করি বা ভালোবাসি তাকে আমি ত্যাগ করতে পারিনি। আমার এই স্বভাবের পরিচয় তুমিও পেয়েছ। গোরা, এখন থেকে তাহলে ওখানে যাতায়াত চলতে থাকবে। বিনয়, একলা আমারই যে চলতে থাকবে এমন কি কথা আছে? তোমারও তো চলত শক্তি আছে, তুমি তো স্থাবর পদার্থ নও। গোরা, আমি তো যাই এবং আসি, কিন্তু তোমার যে লক্ষণ দেখলুম, তুমি যে একেবারে যাবারই দাখিল। গরম চা কীরকম লাগলো? বিনয়, কিছু কড়া লেগেছিল। গোরা, তবে? বিনয়, না খাওয়াটা তার চেয়ে বেশি কড়া লাগতো। গোরা, সমাজ পালনটা তাহলে কি কেবলমাত্র ভদ্রতা পালন? বিনয়, সব সময় নয়, কিন্তু দেখো গোরা, সমাজের সঙ্গে যেখানে হৃদয়ের সংঘাত বাঁধে সেখানে আমার পক্ষে। গোরা অধীর হইয়া উঠিয়া বিনয়কে কথাটা শেষ করিতেই দিল না। সে গর্জিয়া কহিল, হৃদয়, সমাজকে তুমি ছোট করে তুচ্ছ করে দেখো বলেই কথায় কথায় তোমার হৃদয়ের সংঘাত বাঁধে।
কিন্তু সমাজকে আঘাত করলে তার বেদনা যে কতদূর পর্যন্ত গিয়ে পৌঁছায় তা যদি তুমি অনুভব করতে, তাহলে তোমার ওই হৃদয়টার কথা তুলতে তোমার লজ্জা বোধ হতো। পরেশবাবুর মেয়েদের মনে একটুখানি আঘাত দিতে তোমার ভারী কষ্ট লাগে, কিন্তু আমার কষ্ট লাগে এতটুকুর জন্য সমস্ত দেশকে যখন অনায়াসে আঘাত করতে পারে। বিনয় কহিল, তবে সত্য কথা বলি ভাই গোরা, এক পেয়ালা চা খেলে সমস্ত দেশকে যদি আঘাত করা হয়, তবে সে আঘাতে দেশের উপকার হবে। তার থেকে বাঁচিয়ে চললে দেশটাকে অত্যন্ত দুর্বল বাবু করে তোলা হবে। গোরা, ওগোমশাই, ওই সমস্ত যুক্তি আমি জানি, আমি যে একেবারে অবুঝ তা মনে করো না, কিন্তু এই সমস্ত এখনকার কথা নয়। রোগীর ছেলে যখন ওষুধ খেতে চায় না, মা তখন সুস্থ শরীরেও নিজে ওষুধ খেয়ে তাকে জানাতে চায় যে তোমার সঙ্গে আমার এক দশা। এটা তো যুক্তির কথা নয়, এটা ভালোবাসার কথা। এই ভালোবাসা না থাকলে যতই যুক্তি থাক না, ছেলের সঙ্গে মায়ের যোগ নষ্ট হয়, তাহলে কাজও নষ্ট হয়। আমিও চায়ের পেয়ালা নিয়ে তর্ক করি না, কিন্তু দেশের সঙ্গে বিচ্ছেদ আমি সহ্য করতে পারি না। চা না খাওয়া তার চেয়ে ঢের সহজ, পরেশবাবুর মেয়ের মনে কষ্ট দেওয়া তার চেয়ে ঢের ছোট। সমস্ত দেশের সঙ্গে একাত্ম হয়ে মেলাই আমাদের এখনকার অবস্থায় সকলের চেয়ে প্রধান কাজ। যখন মিলন হয়ে যাবে তখন চা খাবে কি না খাবে দু কথায় সে তর্কের মীমাংসা হয়ে যাবে। বিনয়, তাহলে আমার দ্বিতীয় পেয়ালা চা খাবার অনেক বিলম্ব আছে দেখছি। গোরা, না, বেশি বিলম্ব করার দরকার নেই, কিন্তু বিনয়, আমাকে আর কেন, হিন্দু সমাজের অনেক অপ্রিয় জিনিসের সঙ্গে সঙ্গে আমাকেও ছাড়বার সময় এসেছে, নইলে পরেশবাবুর মেয়েদের মনে আঘাত লাগবে। এমন সময় অবিনাশ ঘরে আসিয়া প্রবেশ করিল। সে গোরার শিষ্য, গোরার মুখ হইতে সে যাহা শুনে তাহাই সে নিজের বুদ্ধি দ্বারা ছোট এবং নিজের ভাষার দ্বারা বিকৃত করিয়া চারিদিকে বলিয়া বেড়ায়। গোরার কথা যাহারা কিছুই বুঝতে পারে না, অবিনাশের কথা তাহারা বুঝেও প্রশংসা করে। বিনয়ের প্রতি অবিনাশের অত্যন্ত একটা ঈর্ষার ভাব আছে, তাই সে সোজা পালেই বিনয়ের সঙ্গে নির্বোধের মতো তর্ক করিতে চেষ্টা করে। বিনয় তাহার মূঢ়তায় অত্যন্ত অধীর হইয়া ওঠে। তখন গোরা অবিনাশের তর্ক নিজে তুলিয়া লইয়া বিনয়ের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হয়। অবিনাশ মনে করে তাহারই যুক্তি যেন গোরার মুখ দিয়ে বাহির হইতাছে। অবিনাশ আসিয়া পড়াতে গোরার সঙ্গে মিলন ব্যাপারে বিনয় বাধা পাইলে সে তখন উঠিয়া উপরে গেল। আনন্দময়ী তাহার ভাড়ার ঘরের সম্মুখে বারান্দায় বসিয়া তরকারি করতেছিলেন। আনন্দময়ী কহিলেন, অনেকক্ষণ থেকে তোমাদের গলা শুনতে পাচ্ছি, এত সকালে যে জল খাওয়ার খেয়ে বেরিয়েছ তো? অন্যদিন হইলে বিনয় বলিত, না, খাই নাই, এবং আনন্দময়ীর সম্মুখে বসে তাহার আহার জমিয়া উঠত, কিন্তু আজ বলিল না, মা, খাব না, খেয়েই বেরিয়েছি। আজ বিনয় গোরার কাছে অপরাধ বাড়াইতে ইচ্ছে করিল না। পরেশবাবুর সঙ্গে তাহার সংস্রবের জন্য গোরা যে এখনও তাহাকে ক্ষমা করে নাই, তাহাকে একটু যেন দূরে ঠেলিয়া রাখিতেছে, ইহা অনুভব করিয়া তাহার মনের ভিতরে ভিতরে একটা ক্লেশ হইতেছিল। সে পকেট হইতে ছুরি বাহির করিয়া আলুর খোসা ছাড়াইতে বসিয়া গেল। মিনিট 15 পরে নিচে গিয়ে দেখিল গোরা অবিনাশকে লইয়া বাহির হইয়া গেল। গোরার ঘরে বিনয় অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। তাহার পরে খবরের কাগজ হাতে লইয়া শূন্য মনে বিজ্ঞাপন দেখিতে লাগিল। তাহার পর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বাহির হইয়া চলিয়া গেল। বন্ধুরা, ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।